আসসালামু আলাইকুম। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সাংবাদিক মঞ্জুর আলম পান্না। জনাব মঞ্জুর আলম পান্না, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক শুভেচ্ছা আমার পক্ষ থেকেও। জনাব পান্না, আপনি খেয়াল করেছেন, আমি নতুন একটা ঘটনা নিয়ে আজকেই দেখলাম একটা পত্রিকাতে, যে ইয়াংদের, যে তরুণদের নিয়ে আমরা গত 2024 সালের অগাস্টে খুব আশাবাদী হয়ে উঠেছিলাম। তারপরে সে আশার কোথাও আশা মৃত্যুবরণ করেছে, কোথাও আশা বিকলাঙ্গ হয়ে গিয়েছে। তারপরে দেখলাম যে আবার আরেকটা নতুন একটা সংগঠনের জন্ম হলো। সংগঠন ঠিক না, একটা প্ল্যাটফর্ম নাম দিয়েছে অল্টারনেটিভস। মিস্টার মাহফুজ আলমের নেতৃত্বে তাজদুবা জামিন এরা সবাই আছেন, এরা মিলে আরেকটা প্ল্যাটফর্ম তারা করেছে। এই প্ল্যাটফর্মের ভবিষ্যৎ কি হবে না হবে সেটা হয়তো ভবিষ্যতে বলতে পারবে, সেটা নিয়ে আগাম জ্যোতিষী মতো আলাপ আমরা করতে চাই না। আমি খালি বলতে চাচ্ছি যে এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখছেন? যে কোনো ভালো কিছুর জন্য যা কিছু শুরু করা হয়, এই ধরনের সব উদ্যোগই আমাদের কাছে সাধুবাদ পাওয়ার মতন, এবং আমরা ওয়েলকাম জানাতে চাই। আপনি বলেছেন যে ভবিষ্যৎটা কি, সেটি ভবিষ্যতে বলে দেবে। এনসিপি নিয়ে আমরা যে ভবিষ্যৎ করেছিলাম তার থেকে কিন্তু আমরা খুব দূরে নই। আমরা যে ভবিষ্যৎ করেছিলাম, বরং জামাতের সাথে না আসলে সেটি অস্তিত্ব সংকটের মুখে পড়তো। তাদের যে উদ্দেশ্য, তাদের যে কর্মপরিধি, তাদের যে বাস্তবতার জায়গা থেকে নানান ধরনের কর্মকাণ্ড, সেই জায়গা থেকেই আমরা বলেছিলাম যে এনসিপি একটা জায়গায় গিয়ে হয়তো অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে। তো অঙ্কুরে বিনষ্ট হয়ে গেছে এটা আমরা বলতে পারি। 6টা আসন পেয়েছে তো জামাতের কাছ থেকে ধার দেনা করে, লবিং করে বা আলাপ আলোচনা, 30টার মধ্যে 6টি আসন জিততে পেরেছে, এবং তা জামাতের ভোটে নিঃসন্দেহে। আপনি আমার সঙ্গে হয়তো একমত নাও হতে পারেন কিংবা একমত হতে পারেন, জামাতের ভোট ছাড়া এনসিপি একটা ভোটও, একটা আসনও যেতে পারতো না এই নির্বাচনে। আর যে অল্টারনেটিভস নামে যে সংগঠনটি নিয়ে আসলো, নিশ্চয় সেটি একটি রাজনৈতিক সংগঠনের রূপ নেবে। মাহফুজ আলমের নেতৃত্বে যা হয়েছে, শুনুন, মাহফুজ আলম যে মাস্টার মাইন্ড ছিলেন, মাহফুজ আলম হচ্ছে বড় মাস্টার মাইন্ড ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু তিনি সারা বিশ্বের কাছে মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছিলেন। এবং এই মাহফুজ আলমের বিরুদ্ধে আমি নিজে অনেক কথা বলেছি। তার ব্যাকগ্রাউন্ড, তার পলিটিক্যাল যে আইডিওলজি, তারা যে উদ্দেশ্যে, যে বাংলাদেশকে যেভাবে সামনের দিকে দেখতে চায়, এটা কোনো বাংলাদেশ নয়। সেই পুরোনো কথা আবারও বলতে চাই, 71কে ধারণ না করে বাংলাদেশে কোনো রাজনীতি সম্ভব না। বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে টিকে থাকাও সম্ভব না। একজন সুনাগরিক হিসেবে টিকে থাকা সম্ভব না। আমি আপনার আমাদের যে সন্তানেরা, তারা যদি 71কে ধারণ করতে না পারে, তারা দেশপ্রেম জানবে না। দেশপ্রেম না জানলে বাবা মার প্রতিও শ্রদ্ধাটুকু জানাতে তারা পারবে না। এটি হচ্ছে বাস্তবতা। তারা আপনি আমাকে বলেন যে ওনারা কি, এই তরুণ যারা যে পলিটিক্যাল পার্টি করলো, অথবা তরুণরা যারা পলিটিক্যাল পার্টির বাইরে থাকলো কিন্তু ক্ষমতার সঙ্গে থাকলো, তারা কি 71-এর চেতনাকে ধারণ করেনি বলে আপনার মনে হয়? করেনি তো, করেনি। আপনি 71-কে অস্বীকার করেনি। অস্বীকার তো করছে না এখন বাধ্য হয়ে। আমার আপনার মতো কিছু মানুষ যখন আমাদের নিজেদের জায়গা থেকে গর্জে উঠলাম, অন্তত আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে, শহীদদের প্রতি আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে নানান ধরনের সমালোচনার মুখে মুখে হয়ে তারা এখন 71কে ধারণ করছে। জামাত ইসলামী তো 71কে ধারণ করছে, আর তারা যে ধারণ করে এটাকে আমাদেরকে ধরে নিতে হবে যে তারা সত্যি সত্যি মনে প্রাণে ধারণ করছে। তারা তো যে বাংলায় একটা কথা আছে না, ঠেলায় পড়লে ছোচায়ও নামাজ পড়ে, এখন তাদের অবস্থা হচ্ছে ছোচায় নামাজ পড়ার মতো অবস্থা। তারা তো, এটা তো বাস্তবতা। তারা 47 থেকে শুরু করে 71কে বাদ দিয়ে 90-24-এ চলে আসে। 71কে ম্লান করে দিতে চেয়েছিল, 71-এর উপরে 24কে স্থান দেওয়ার। এবং আপনি দেখুন যে এই যে গণভবনে যে জুলাই স্মৃতি জাদুঘর হচ্ছে, সেই জাদুঘর যখন নির্বাচনের কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিদর্শনে গেলেন, ঠিক ওই দিনও বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মুরাল ভাঙচুর করা হচ্ছে মহাসমারোহে রাজধানীর বাইরে একটি জায়গায়। এরা কি ধারণ করে? এবং এই যে যাদের কথা বলে এনসিপি যারা করছে বা যারা বাইরে আছে, হ্যাঁ, আব্দুল কাদেরের মতো কিছু মানুষ যারা এই যে এনসিপি ছাত্র সংগঠন ছিল বা বাক্সাসে ছিল, কিছু কিছু একটা অংশ আছে যারা সত্যি সত্যি 71কে ধারণ করে, কিন্তু ওদের সংখ্যা খুবই কম, খুবই কম। এবং আপনি ওই দিন ছিলেন কিনা আমি জানি না, আমি কিন্তু ওই দিন রাজপথে ছিলাম, এজ এ জার্নালিস্ট হোক আর যে কারণে হোক।
4 আগস্ট, 3 আগস্ট, 2 আগস্ট 2024-এ ওই দিন শহীদ মিনারে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ভাষণ চালানো হচ্ছে এবং তুমি কি আমি কে বাঙালি বাঙালি স্লোগান চলছে। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক যত গান, সেই গানগুলো বাজছে শহীদ মিনারে। আমি উপস্থিত ছিলাম, সেই ভিডিও ফুটেজ আমার কাছে আছে। ওই তারা তারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় সরাসরি না আসলেও 5 আগস্টের পর তো রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতেই কক্ষিগত ছিল, ডক্টর ইউনূসকে তারাই এনেছিলেন। একটা দিনের জন্য এই গানগুলো বাজিয়েছে, সেই আদর্শ ধারণ করেছে, বঙ্গবন্ধুর নাম শ্রদ্ধা করে স্মরণ করেছে। কই বঙ্গভবন থেকে তো বঙ্গবন্ধুর নাম বঙ্গবন্ধুর ছবি নামিয়ে দিল। আজকে 7ই মার্চ, আজকে 7ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নিয়ে বিএনপি তো কিছু বলবেই না, এটা তাদের রাজনৈতিক কৌশল, সেটি নিয়েও বিতর্ক আছে। যাই হোক, কথা হচ্ছে এনসিপি নিয়ে। তারা ইতিহাসকে অস্বীকার করছে। কিভাবে তারা 71-কে ধারণ করে বলুন, কিভাবে সম্ভব? হম, ঠিক আছে, কিন্তু আপনি যেটা বললেন যে যদি তারা জামাতের সঙ্গে যুক্ত না হতো তাহলে এনসিপির অস্তিত্বই থাকতো না, আপনি যে কথাটা বললেন এই কথাটার সঙ্গে আমি আরেকটা জিনিস একটু তুলনা করতে চাই। যে তুলনাটা হলো, দেখেন আমাদের পর কিন্তু নেপালেও এরকম তরুণ সমাজে জেএনজিদের একটা আন্দোলন হলো। সে আন্দোলনের পর নেপালে গতকাল নির্বাচন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 5 তারিখে নির্বাচন হয়েছে। এবং তাদের যে অন্তর্বর্তীকালীন যে সরকার ছিল, সেই সরকার প্রধান শুরুতে ঘোষণা করেছে তারা 5 তারিখ নির্বাচন করবে। তারা সংস্কারের দিকে যায় নাই আমাদের মতো। হয়তো আমাদের সংস্কারের নমুনা দেখেই তারা ভয় পেয়ে গেছিল কিনা জানি না, তো তারা যায় না। এবং তারা একটা ইলেকশন করেছে, ইলেকশনের রেজাল্টও মোটামুটি আসতে শুরু করেছে। আমরা যতটুকু জেনেছি যে নতুন যে রাজনৈতিক দলটা, মানে জেনজিদের সঙ্গে জড়িত যে রাজনৈতিক দলটা, তারাই একদম মানে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে এবং বিশাল ব্যবধানে তাদের বিজয় হচ্ছে। আর আগে যারা ছিল ওই কমিউনিস্ট পার্টি ধরেন অথবা মাওবাদী ধরেন, তাদের একদম মানে তারা একদম ধরাশায়ী হয়ে গেছে। তো ওইখানে আমরা দেখলাম যে ইয়াংদের দল এত একটা সাফল্য পেল, কিন্তু আমাদের ইয়াংদের দল এভাবে হারিয়ে গেল। তো এই পার্থক্যটাকে আপনি তুলনা করতে পারেন, কেন হলো এই ঘটনাটা এরকম? তুলনা আমিও করতে পারি, আপনিও করতে পারেন। এটি তুলনা করাটা খুব জরুরি কিছু নয়, তবে জরুরি। এই যে পার্থক্যটা, এটি আমি আবারও বলি, এটি নির্ণয় করা জটিল কিছু নয়, তবে আমাদের জন্য জরুরি যে কেন সেখানকার জেএনজি সমর্থিত রাজনৈতিক দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে নির্বাচনে, আর আমাদের এখানে মুখ থুবড়ে পড়লো। কারণ খুব সহজ ভাই, দেখুন কারণগুলো কেমন সহজ। আমরা সারা মাস ধরে, সারা বছর ধরে, এই 1.5 বছর ধরে যা বলে আসছি, এবং এই তরুণ সমাজের প্রতি আমাদের তো একটি আকাঙ্ক্ষা ছিল, আপনার ছিল, আমার ছিল। আমরা ওয়েলকাম জানিয়েছিলাম, যেটি বাস্তবতা। এবং ওয়েলকাম জানাচ্ছে আওয়ামী লীগ সরকারের পতনটি আমরা, মানে পতন ঠিক না, আওয়ামী লীগ সরকারের পরিবর্তনটা আমরা চেয়েছিলাম। আবারও বলি, বছরের পর বছর নির্বাচন না দিয়ে এরকম একটি রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে, এটি আমরা মেনে নিতে পারিনি। এবং ঘুষ দুর্নীতি যেভাবে সমাজে রন্ধ্রে পৌঁছে গিয়েছিল, আমরা এই দুটি জায়গা থেকে অন্তত মুক্তি চাচ্ছিলাম। এই জন্য আওয়ামী লীগ সরকারের পরিবর্তনটা আমরা চেয়েছিলাম। যখন পতনটা হলো বা চলে গেল, যেভাবেই হোক, আমরা এদের চোখে স্বপ্ন দেখতে চেয়েছিলাম এবং স্বপ্ন তো দেখেছিলাম, আমি দেখেছিলাম। দর্শক, আপনারা মঞ্জুর আলম পান্নার বক্তব্য শুনলেন। প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের নিজস্ব কিছু চিন্তা ভাবনা থাকতেই পারে, আমারও চিন্তা ভাবনা আছে। মঞ্জুর আলম পান্নার সব বক্তব্যের সঙ্গে আপনার একমত হওয়ার দরকার নাই, কিন্তু আপনারা আপনাদের সঙ্গে যদি দ্বিমত থাকে, এই দ্বিমতটাকে মিলিয়ে নতুন ভাবে আবার চিন্তা করবেন। আমরা এটাই চাই যে আমাদের অতিথি যারা আসেন অথবা আমরা যখন কথা বলি, আমাদের কথাগুলো যেন আপনার মনে একটা দ্বিতীয় চিন্তার জন্ম দিতে পারে, তাহলে ওদের সেখান থেকে আমরা প্রকৃত সত্যটা পেতে পারবো। সবাই ভালো থাকবেন, এখন এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।